আজকে একটু আমরা জিকে ডিসকাশন করব, এমসিকিউ। ঠিক আছে, দেখা যাক কে কতগুলো পারো। সিম্পল, খুব বেশি কঠিন নয়, কিন্তু এক্সামে যেরকম আছে সেই ধরনের কিছু কোশ্চেন আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছি, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? প্রত্যেকেই জানি, আহমেদাবাদ। আহমেদাবাদকে বলা হয়। ঠিক আছে, কেন বলা হয়? কেন বলা হয় ভারতকে আহমেদাবাদ? টেক্সটাইল, হ্যাঁ, টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য, যে আমাদের যে বস্ত্র বয়ন হ্যাঁ শিল্প। বস্ত্র বয়ন শিল্প বা কার্পাস বয়ন শিল্প, সেটা আহমেদাবাদে সবচেয়ে বেশি হয়। সেই জন্য আহমেদাবাদকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া বা ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর ম্যানচেস্টারের প্রথম কি হয়েছিল? ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল, সেই কারণে ম্যানচেস্টার হিসেবে বলা হয়। তাহলে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ বলা হয়। আর নর্থ ইন্ডিয়ার ম্যানচেস্টার কোন রাজ্যকে বলা হয়? কোন জায়গাকে নর্থ ইন্ডিয়ান ম্যানচেস্টার? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা? কানপুর, কানপুরকে বলা হয়। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার? কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর। ভেরি হ্যাঁ, গুড, কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর। ঠিক আছে, মনে রাখতে হবে। কানপুর হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার, আর কোয়েম্বাটুর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টারকে বলা হয়। আর ভারতের ম্যানচেস্টার আমরা তো জানি আহমেদাবাদকে বলা হয়। ভেরি গুড। নেক্সট, পরের কোশ্চেন, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোন বন্দরটি? হলদিয়া। হলদিয়া বন্দর। ঠিক হলদিয়া। আছে, কারণ কলকাতা বন্দরে আমরা জানি বর্তমানে নব্যতা কমছে। ঠিক আছে, সেই কারণে কলকাতা বন্দরের যে নব্যতা বা ডেপথনেস কমার কারণে প্রেজেন্টলি কলকাতা বন্দরকে হেল্প করার জন্য যে হলদিয়া পোর্ট রয়েছে সেটাকে ইমপ্রুভ করা হয়েছে। ঠিক আছে, সেই কারণে হলদিয়া পোর্ট, এর মাধ্যমে আমাদের দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন রকমের পণ্য সামগ্রী হয়। তো অবভিয়াসলি হলদিয়া পোর্ট আমাদের কলকাতা বন্দরের সহযোগী বন্দর। ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে পৃথিবীর নীরব শহর বলা হয়? সাইলেন্স সিটি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নীরব শহর। রোম। রোমকে বলা হয়। ভেরি গুড, রোমকে পৃথিবীর নীরব শহর কনসিডার করা হয়ে থাকে। ঠিক আছে, কারণ ইতালির রাজধানী রোম একটা প্রচুর ডাইভার্সিফাই, মানে প্রচুর এর সাথে ইতিহাস যুক্ত। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটা? পৃথিবীর সবচেয়ে ভাটিকান সিটি। ভ্যাটিকান ভ্যাটিকান সিটি। সিটি। ঠিক আছে, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিটা কোথায় আছে? ভ্যাটিকান সিটিটা কোথায় কোথায় রয়েছে? রোমে তো। রোমে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কিরকম একটা গোলমেলে লাগছে না? ইতালির রাজধানী রোম, আবার রোমের মধ্যে আছে ভ্যাটিকান সিটি, সেটা আবার একটা দেশ। ব্যাপারটা কি? কোনো জানো এটা সম্পর্কে? কেন? আমার একবার বলেছিলেন, ভুলে গেছি। হ্যাঁ, এটা বেসিক্যালি একটু মনে রাখবে যে ইতালি দুটো দেশ, ইউরোপের দুটো দেশ ফরমেশন হয়েছে ইউনিফিকেশনের মাধ্যমে। ইউনিফিকেশন মানে বিভিন্ন দেশ জয়েন্ট হয়ে, মানে এগুলো আলাদা আলাদা ছিল, মানে ইউনিফিকেশন মানে কি সেই এই নামের কোনো দেশ এক্সিস্ট করতো না। এরকম ইউরোপের দুটো দেশ আছে, আমি বলছি পরে। সেই দুটো দেশ হচ্ছে ইউনিফিকেশনের মাধ্যমে হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইতালি, আরেকটা কি বলতে পারবে? মানে ইতালি নামে কিন্তু কোনো দেশ ছিল না, বিভিন্ন রাজ্যগুলোকে একসাথে জয়েন করার পরে তার নাম ইতালি দেওয়া হয়েছে। এরকম আর কোন দেশ ইউনিফিকেশনের মাধ্যমে হয়েছে? সেটা হচ্ছে জার্মানি। ঠিক আছে, ইতালি আর জার্মানি নামে কিন্তু কোনো দেশ ছিল না, এগুলোকে ইউনিফিকেশন করে করা হয়েছে। এবার জার্মানির ক্ষেত্রে সম্ভব হয়েছে, তার মানে তার কারণ যাই হোক, সেটা আমরা হচ্ছে বিসমার্ক, যদি লৌহ রক্ত লৌহ ইস্পাত নীতি পড়ি সে আলাদা কথা, সেভাবে জার্মানি হয়েছে। ইতালির পেছনে, ইতালির ইউনিফিকেশনের পেছনে অনেকগুলো রাজ্য আস্তে আস্তে জয়েন্ট হয়েছে, কিন্তু জয়েন্ট করার পরেও একমাত্র রোমের মধ্যে যে ভ্যাটিকান সিটি ছিল, সেটা আগে ক্যাপিটাল ছিল, রোমের ক্যাপিটাল ছিল ভ্যাটিকান সিটি। আর ভ্যাটিকান সিটির মধ্যে কারা রয়েছে? পোপ। যারা পোপ তারা রয়েছে। ঠিক আছে, তো তারা কি করেছে? তারা ইতালির ইউনিফিকেশনের এগেনস্টে ছিল। এবার পোপ মানে বুঝতে পারছো, সমস্ত যে খ্রিস্টান সমাজের ক্ষেত্রে পোপ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বা ধর্মীয় ব্যক্তি। ওকে, তো সেই কারণে যদি ভ্যাটিকান সিটি থেকে পোপকে বের করে দেওয়া হতো, তাহলে ইতালির উপরে কিন্তু বাইরের সমস্ত দেশ থেকে আক্রমণ করা হতো। তার মধ্যে ফ্রান্স ছিল, আর অন্যান্য বিভিন্ন যারা মানে যত সব খ্রিস্টান দেশ রয়েছে তাদের রাজারা অ্যাটাক করতো। সেই কারণে ইতালি কি করে, ভ্যাটিকান সিটির উপরে আক্রমণ না করে বহুদিন সেই
ভ্যাটিকান সিটিকে অবরুদ্ধ করে রেখেছিল, বাইরে থেকে পুরো অবরুদ্ধ করে। কিন্তু তারপরে পোপ যখন স্যারেন্ডার করেনি, তখন অ্যাট লাস্ট ইতালি কি করে, ভ্যাটিকান সিটিকে আলাদা দেশ হিসেবে ঘোষণা করে। ওই জন্য ভ্যাটিকান সিটি রোমের মধ্যেই আছে, কিন্তু সবচেয়ে ছোট দেশ। ওকে, এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন কি বলছে, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতাকে বলো। সূর্য সিদ্ধান্ত, আর্যভট্ট। 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 আর্যভট্টের লেখা বিখ্যাত বই হচ্ছে সূর্য সিদ্ধান্ত। আর্যভট্ট ফেমাস ম্যাথমেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোনমার অফ ইন্ডিয়া। আর্যভট্ট কার দরবারে থাকতেন, কোন রাজার দরবারে থাকতেন আর্যভট্ট? আরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো, নাকি গুপ্ত যুগেই তো? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য হয় বাবা। ওই তৃতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় হ্যাঁ, চন্দ্রগুপ্ত, মৌর্য ভুল করে বলি। হ্যাঁ হ্যাঁ। তো নবরত্নের মধ্যে ছিল না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্ন ছিল, সে নবরত্নের মধ্যেই ছিল, তাই তো? আচ্ছা, যদি একটা প্রশ্ন করি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্নের সভাটা বসতো, সেটা কোথায় বসতো, কোন প্লেস, তার ক্যাপিটাল কোথায়, ক্যাপিটাল ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় ক্যাপিটাল বানিয়েছিল? পাটালিপুত্র ক্যাপিটাল। পাটলিপুত্র ফার্স্ট ক্যাপিটাল ছিল, পাটলিপুত্র। সেকেন্ড ক্যাপিটাল ছিল কি যেখানে তিনি বানিয়েছিলেন? আর উজ্জয়িনী। উজ্জয়িনী। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। উজ্জয়িনী। তো এই যে মানে এটা আমাদের বসতো, মানে যে আমাদের যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে সভা নবরত্ন, এরা কিন্তু উজ্জয়িনীতে বসতো। প্রথম যে পাটলিপুত্রটা ফার্স্ট ক্যাপিটাল ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেকেন্ড ক্যাপিটাল বানিয়েছিল উজ্জয়িনী। এরকম মানে প্রচুর এরকম রাজা ছিল যার দুটো করে এরকম ক্যাপিটাল থাকতো। ঠিক আছে, তার মানে এই নয় যে ক্যাপিটাল ট্রান্সফার, সেকেন্ড ক্যাপিটাল। ওকে, আচ্ছা নেক্সট, হরিয়ানা হ্যারিকেন নামে কে পরিচিত? হরিয়ানা হ্যারিকেন কাকে? কপিল দেব। কপিল দেবকে বলা হয়। ঠিক আছে, কপিল দেবকে, কপিল দেব হরিয়ানার ছিল ভারতের যে ফার্স্ট ক্যাপ্টেন, যার কারণে আমরা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল। কত সালে ওয়ার্ল্ড কাপ জিতেছিল ভারত কপিল দেবের নেতৃত্বে? 1983। 1983-তে। তাহলে প্রাইম মিনিস্টার কে ছিল? 1982। একদম। তখন প্রাইম মিনিস্টার কে ছিল? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তো এই ক্রিকেটটাকে অনেকটা প্রমোট বলাটা ভুল। ইন্দিরা গান্ধী। একদম, তো ক্রিকেটকে প্রমোট কথাটা ভুল, কিন্তু ভারত যখন এরকম ফাইনালে যায় বা সেমিফাইনালে যায়, তখন ইন্দিরা গান্ধী প্রথম বলেছিল বা প্রথম কি করেছিল, যে এটাকে ন্যাশনাল, ডিডি ন্যাশনালে ব্রডকাস্ট করার জন্য। ঠিক আছে, তো হরিয়ানা হ্যারিকেন কপিল দেব। আর কপিল দেব এই যে হরিয়ানা হ্যারিকেন যে টাইটেলটা পেয়েছিল, সেটা হচ্ছে সেমিফাইনালে তিনি যে 175 রানের যে একটা ইনিংস খেলেছিলেন, যার ফলে ভারত জিতেছিল। ঠিক আছে, তো সেই কারণে তাকে হরিয়ানা হ্যারিকেন বলা হয়। কপিল দেব আজকেও লেজেন্ড সেই ইনিংসের কারণে। সিনেমা আছে স্যার। 83 যে সিনেমাটা বেরিয়েছে, যদি দেখে থাকো খুবই ভালো। ঠিক আছে, রণবীর সিং, দীপিকা পাডুকোনের সিনেমাটা, ভালো সিনেমা। আচ্ছা নেক্সট, কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? পারবে বলতে? স্যার নিউজিল্যান্ড, হ্যাঁ নাহলে ফ্রান্স। একদম, এটা হবে নিউজিল্যান্ডের মহিলারা। এবার ফ্রান্স কেন হবে না আমি একটু বলে দিচ্ছি। ফ্রান্সটা ভাবাটা তোমাদের ঠিক, কিন্তু ফ্রান্সের উত্তরটা ঠিক নয়। তার কারণ এই যে ভোটাধিকার, রাইট টু ভোট, এটা ফ্রান্সের মহিলাদের জন্য প্রথম দেয়া হয়েছিল। কিন্তু ভালো করে বুঝো ব্যাপারটা কি, রেস্ট্রিক্টেড কিভাবে হতো, যখন বাস্তিল দুর্গের পতন আমরা জানি, পড়েছি তো বাস্তিল দুর্গের পতন। তো বাস্তিল দুর্গের পতন পরে যখন ফ্রান্সে কনস্টিটিউশন গঠিত হয়, প্রথম যে কনস্টিটিউশন গঠিত হয়, সেখানে মহিলাদের ভোটাধিকারের কথা বলা হয়েছিল। কিন্তু সেই ভোটাধিকার শুধুমাত্র রেস্ট্রিক্টেড ছিল যারা উচ্চ শ্রেণীর মহিলাদের রয়েছে। সেখানে মহিলাদের জন্য একটা বডিও তৈরি হয়েছিল, কিন্তু সেখানে মানে ভোট দেওয়ার দাবিও উঠেছিল, কিন্তু লাস্ট অফ অল তারা কিন্তু ভোটাধিকার পায়নি। এটা আলোচনার বিষয় ছিল। ঠিক আছে, বাস্তিল দুর্গের পতনের পরে এটা আলোচনার বিষয় ছিল, কিন্তু ভোটাধিকার তারা তখনো পায়নি, কারণ তারপরে নেপোলিয়নের এরা আসে। ঠিক আছে, এই জন্য ফ্রান্সে বাস্তিল দুর্গের পতনের পরে মহিলাদের ভোটাধিকার সংক্রান্ত একটা ইস্যু উঠেছিল, কিন্তু সেটা কার্যকর করা হয়নি। নিউজিল্যান্ডে এটা প্রথম হয়েছিল। এটা মনে রাখবে। আচ্ছা ভেরি গুড। নেক্সট,
আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? নাম শুনেছো আব্রাহাম লিঙ্কন? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের, ঠিক আছে। তো যাই হোক, তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কনকে, মানে দেখো ইতিহাসে দুজন ব্যক্তি রয়েছে, ঠিক আছে, ইতিহাসে দুজন ব্যক্তি রয়েছে যাকে মানে দেশের কারণে, যার দেশের যে ভালোর কারণে তাকে মরতে হয়েছে, ঠিক আছে। এবার দেশের ভালো কারণে আর যাই বলো, মানে তার যে ডিসিশনের কারণে তার যে অনুগামীরা তাকে হত্যা করে। একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন আর একটা হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। এবার দুজনের মধ্যে কি পার্থক্য? দুজনের মধ্যে এখনো এক মানে চিরকাল আব্রাহাম লিঙ্কনকে হিরো মনে করা হয়, কিন্তু গান্ধীজিকে হিরো মনে করা হয় না, ঠিক আছে। তার অনেক কারণ রয়েছে, কারণ আব্রাহাম লিঙ্কনের ডিসিশনের কারণে আমেরিকা হয়েছিল গৃহযুদ্ধ, যেটাকে বলি সিভিল ওয়ার, ঠিক আছে। তারপরেও, এবং সিভিল ওয়ার মানে বুঝতে পারছো, গৃহযুদ্ধ মানে নিজেদের দেশের মধ্যে যদি যুদ্ধ হয়, ক্ষতি অবভিয়াসলি হবে, ডেফিনেটলি হবে, কিন্তু তারপরেও আব্রাহাম লিঙ্কনকে গ্রেটেস্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয়ে থাকে। কারণ সেই সময় তিনি যদি ডিসিশনটা না নিতেন, তাহলে পরিস্থিতি আরো অনেক খারাপ হতে পারত, ঠিক আছে। যেরকম আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, যাকে কিন্তু হত্যা করা হয়েছিল, তার নিজের দলের লোকেরাই তাকে হত্যা করেছিল, ঠিক আছে। খুব মানে ভালো হিস্ট্রি আব্রাহাম লিঙ্কনের। আচ্ছা, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় কবে? 45। 1945। 45। কোথায় 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 দিয়েছিল? হিরোশিমা নাগাসাকি। হিরোশিমা নাগাসাকি। ডেট পারবে? 6 আগস্ট আর 9 আগস্ট। 6ই আগস্ট আর 9ই আগস্ট, ঠিক আছে। হিরোশিমা ডে আর নাগাসাকি ডে, 6 অগস্ট আর 9 অগস্ট। বোমের নামগুলো মনে আছে? ওই তো ফ্যাট বয় আর লিটল বয়। ফ্যাট বয় লিটল বয় ছিল? ম্যান ছিল। প্রথমে কি ছিল? ম্যান ছিল। প্রথমেরটা হিরোশিমাতে কি নাম ছিল? ফ্যাট। না, হিরোশিমাতে ছিল লিটল বয়। ম্যান লিটল বয়। হিরোশিমাতে যেটা ছিল সেটা ছিল লিটল লিটল বয়। বয়। তার কারণ হচ্ছে সেটা ছোট ছিল, আর নাগাসাকিতে যেটা ছিল সেটা বড় ছিল, সেই জন্য তার নাম ছিল ফ্যাট ম্যান। মাথায় থাকবে, প্রথমে বাচ্চা তারপরে বুড়া, ঠিক আছে, সেইভাবে মনে রাখলেও হবে। ওই জন্য পরেরটা ফ্যাট ম্যান আর আগেরটা লিটল বয়, মনে থাকবে। আগে বাচ্চা তারপরে মানুষ, আর বাচ্চা ছোট হবে আর লোক মোটা হবে। ক্লিয়ার? মনে থাকবে আশা করি। হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো, বোম তো ফেলালো, তার ফলে জাপান হচ্ছে স্যারেন্ডার করেছিল আমেরিকা মানে ব্রিটেনের কাছে, কবে স্যারেন্ডার করেছিল, আত্মসমর্পণ করেছিল? 46-এ। না, 1945-এরই 15ই আগস্ট। মনে রাখবে, 1945-এর 15ই আগস্ট জাপান ব্রিটেনের কাছে স্যারেন্ডার করেছিল। আর ঠিক এই কারণেই ভারতের যে স্বাধীনতা দিবস, সেটাও 15ই আগস্ট ব্রিটেন করেছিল। এটা মাথায় ঢুকেছে কেন 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিয়েছিল? কারণ এই দিনটা তাদের কাছে মেমোরেবল করার জন্য। বুঝলে? মাথায় ঢুকলো না ঢুকলো না কিছু? এই হচ্ছে ব্যাপার। ওই জন্য 47-এ এই ডেটে আমাদের স্বাধীনতা দেওয়া হয়। আচ্ছা, প্রথম মানে প্রাচীন অলিম্পিক গেমস শুরু করা হয়েছিল কবে? 776 খ্রিস্টপূর্বাব্দে। না খ্রিস্টাব্দে, ঠিক করে বলো। না খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব 776। প্রথম কোথায় অলিম্পিক গেমস কোথায় হতো? এথেন্স। হ্যাঁ, এথেন্স মানে গ্রিস, ঠিক আছে, গ্রিসের এথেন্স শহরে। এথেন্স। গ্রিসের মধ্যে এথেন্স। আচ্ছা, এবার দেখো গ্রিসের আজকের কালচার বলো, হিস্ট্রি বলো, সব আজকে ডিস্ট্রয়েড, ঠিক আছে, নষ্ট হয়ে গেছে ফর দ্য অ্যাটাক অফ মুসলিমস ইনভেশন। যাই হোক, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? আয়তনের দিক থেকে বড়। বৈকাল হ্রদ। ভেবে বলো, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ। বৈকাল হবে, এটা অন্য কিছু হতে পারে। ও কাস্পিয়ান সাগর।
গভীরতম বৈকালটা। বৈকাল গভীরতম হয়। আর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে ক্যাসপিয়ান সাগর। এটা বারবার বৈকালের সাথে আমরা ভুল করে ফেলি। বৈকাল হচ্ছে গভীরতম, ঠিক আছে? বৈকাল হচ্ছে গভীরতম। বৈকাল হ্রদটা কোথায় আছে? বৈকাল হ্রদ কোথায় আছে বলো? এই রে, রাশিয়ায় স্যার, ভুলে গেছি। রাশিয়াতে আছে। ভেরি গুড, ভুলে গেছি মনে ভেরি গুড। রাশিয়াতে আছে হ্যাঁ। বৈকাল, ঠিক আছে? আর এটা স্বাদু জলের হ্রদ, মনে রাখবে বৈকাল, ঠিক আছে? স্বাদু জল মানে মিষ্টি জলের হ্রদ। আর বাকি ক্যাসপিয়ান সাগর এগুলো কিন্তু নোনা জলের হ্রদ। যেন অনেকটা পসিবিলিটি যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, সেই কারণে সেটা জলের জন্য হতে পারে। ওকে, এটা মনে রাখবে। আর ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কি? ভারতের ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার। 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 উলার, ভেরি গুড। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার। ডাল লেক। ও, ডাল নয়, উলার, উলার, উলার। ওকে, নেক্সট। দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? দৈর্ঘ্যের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা কোনটি? বাই লেন্থ, ফর লেন্থ, লেন্থে সবচেয়ে বড়। আল্পস। না, আন্দিজ পর্বতমালা। আল্পস। আন্দিজ, আন্দিজ। আন্দিজ। আন্দিজ কোথায় আছে? আন্দিজ, হ্যাঁ। আন্দিজ কোথায় আছে? আন্দিজ পর্বতমালা বলো, আন্দিজ পর্বতমালা কোথায় আছে? অ্যান্ডিজ মাউন্টেন কোথায় আছে? আমেরিকায় আছে না? ইউএসএ তে আছে না? কিরকম ভাবে আছে? ইউএস এর নিচেটাও দেখবে এরকম হয়। আর অ্যান্ডিজ পর্বতমালা কিরকম ভাবে আছে? অ্যান্ডিজ পর্বতমালা পশ্চিম দিকে এইরকম চওড়া ভাবে অ্যান্ডিজ পর্বতমালা আছে। সেই কারণে যে চিলি দেশটা, সেটা কি এই দিক থেকে শুরু হয়ে একদম নিচে পর্যন্ত। চিলি এমন একটা দেশ, খুব সরু, কিন্তু এরকম ভাবে চওড়া হিসেবে চিলি দেশটা আছে। কারণ ওই দিকে তো যেতে পারে না ফর অ্যান্ডিজ মাউন্টেনের জন্য। মাথায় ঢুকলো? এই জন্য দীর্ঘতম। সাউথ আমেরিকায় না এটা? দক্ষিণ আমেরিকা, ভেরি গুড। এদিকটা চিলি এটা আছে। সাউথ আমেরিকা আঁকলেন? হ্যাঁ, সাউথ আমেরিকা। দক্ষিণ আমেরিকার নিচেটা এরকম আছে না? না, ম্যাপ ম্যাপ দেখাবো একটু? হ্যাঁ স্যার। ম্যাপ দেখাতে হবে? হ্যাঁ, এগুলো একটু ভুলে গেছি। এইসব সাগর টাগর কোথায় আছে এগুলো আর মনে আছে নি। আচ্ছা, আচ্ছা। একটু মনে রাখতে হবে। দেখো, সব তো কারণ ওয়ার্ল্ড হিস্ট্রি বা ওয়ার্ল্ড জিওগ্রাফি তো পড়তে হবে না বা পড়াতে হবে না। একটু মনে রাখতে হবে। এগুলো হচ্ছে সে একটু জিকের মতো মনে রাখতে হবে, বুঝতে পারছো? মানে এগুলোর জন্য আলাদা করে পড়াও সম্ভব নয়, শুধু মনে রাখা ছাড়া আর কিছু না। আচ্ছা, জৈনদের 23তম তীর্থঙ্কর কে? সহজ প্রশ্ন। পার্শ্বনাথ। পার্শ্বনাথ, ঠিক আছে? জৈনদের 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ। আর মহাবীর কততম? মহাবীর 24তম। 24তম শেষ। আর ঋষভনাথ ফার্স্ট। প্রথম, প্রথম। ঠিক আছে? আর একমাত্র মহিলা? মল্লিনাথ। মনে পড়ছে? কততম ছিল মল্লিনাথ? 19তম তীর্থঙ্কর ছিল, তাই তো? আচ্ছা, নেক্সট। পরেরটা কি বলছে? গ্রিসের রাজধানীর নাম কি? এথেন্স। গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স। গ্রিসের রাজধানী এথেন্স। বেজিং কোথায় আছে? চীনে। চীনে আছে। আর ব্যাংকক? ব্যাংকক কোথায়? লোক ঘুরতে যায় যে ব্যাংকক, ব্যাংকক কোথায়? ভিয়েতনাম। ব্যাংকক কোথায়? থাইল্যান্ড। ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ড, ক্যাপিটাল। থাইল্যান্ড, হ্যাঁ স্যার। আর ওসলো? ওসলো কোথাকার? জানি না। ওসলো নরওয়ে, ঠিক আছে? নরওয়ের ক্যাপিটাল হচ্ছে ওসলো। বেজিং হচ্ছে চায়না। আর ব্যাংকক হচ্ছে থাইল্যান্ড। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?
বনফুল। বনফুল। বলয়চাঁদ মুখোপাধ্যায়ের বনফুল। ছদ্মনাম আমরা প্রত্যেকেই জানি, বনফুল। আচ্ছা, ভীষণ ফেমাস বনফুল। আচ্ছা, আরব সাগরের রানী বলা হয় কাকে? কোচি। কোচি। কোচিনকে বলা হয়, কোচি বা কোচিনকে বলা হয় আরব সাগরের রানী। ঠিক আছে, কারণ কোচিনের মধ্য দিয়ে আগে সবচেয়ে বেশি ট্রেড হতো এবং যে যাই আসতো সব কোচিনে আসতো। কালিকট, কোচিন সব কিন্তু সেখানেই আসতো। ঠিক আছে, এই জন্য কুইন অফ অ্যারাবিয়ান সি বলা হয় কোচিনকে। ভেরি গুড। আচ্ছা, চীনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? কোন রাজ্যে সবচেয়ে বেশি চীনাবাদাম উৎপন্ন হয়? উত্তরপ্রদেশ। না, অ্যান্সার হবে গুজরাট। ঠিক আছে, পাঞ্জাব। গুজরাট, গুজরাট মনে রাখবে। এটা খুব ফেমাস। চীনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে গুজরাট। ঠিক আছে, গুজরাটে সব থেকে বেশি চীনাবাদাম উৎপন্ন হয়। কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করে? ফেমাস, ছোটবেলা থেকে পড়ে এসেছি। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ টেগোরের সব ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি কাবুলিওয়ালা। সেটার উপরে আমাদের সিনেমাও আছে, মুভিও হয়েছে, ভীষণ ফেমাস কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ টেগোর। আচ্ছা, ম্যাডোনা ছবিটি এঁকেছেন কে? বিখ্যাত ম্যাডোনার ছবি। প্রত্যেকে কিন্তু বড় পেন্টার, তাই জন্য পিকাসো বলে পিকাসো দিয়ে দিলে, এঞ্জেলে বলে না, অ্যাকচুয়ালি নামটা জেনে বলবে। ম্যাডোনার ছবি এঁকেছেন কে? ফেমাস পিকচার অফ ম্যাডোনা, তার জন্যই বিশাল বড় পেন্টার। অ্যান্সার হবে রাফায়েল। ঠিক আছে, মাইকেল না, রাফায়েল, রাফায়েল। ম্যাডোনার ছবি এঁকেছেন বিখ্যাত পেন্টার রাফায়েল। প্রত্যেকেই বড় পেন্টার। ঠিক আছে, প্রত্যেকে, চারজনই একদম দ্য লেজেন্ড। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে। প্রাপ্তবয়স্কে মানে বাচ্চাদের রিকেট হয়, প্রাপ্তবয়স্কদের কি হয়? অ্যাক্রোমেগালি। ভেরি গুড। অস্টিওমেলাইসিস বা অ্যাক্রোমেগালিস যেটা বলবে সেম, কোনো অসুবিধা নেই। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? পাটনায়। পাটনায়। পাটনা। কে বানিয়েছিল? কে বানিয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়? কে বানিয়েছে? কি বলছো? কুমারগুপ্ত। কুমারগুপ্ত। ভুল, কুমারগুপ্ত। ভুল। অ্যান্সার হবে নরেন্দ্র মোদী। হ্যাঁ, সেটা এখন। হ্যাঁ, ও সেটাই। বিশ্ববিদ্যালয় তো এখনই না তো। না, আমি তোমাদের এমনি বলছি, ঠিক আছে। মানে এটাও তো ঠিক কথা যে নালন্দা বিশ্ববিদ্যালয় আবার তৈরি হয়েছে, আবার তৈরি করা হয়েছে এবং সেটা নরেন্দ্র মোদীর এরায় তৈরি হয়েছে। কিন্তু একদম ঠিক, প্রথম কুমারগুপ্ত। এটা তোমাদের সাথে একটু মজা করলাম। ঠিক আছে, প্রথম কুমারগুপ্ত। গুপ্ত শাসক। দুদিন বাদে ইতিহাসে কেটা পড়ানো হবে স্যার? হতে মোদি পারে, তৈরি করেছে। হতে পারে, কি যা আছে। দিকে এগোচ্ছে হতেই পারে। আচ্ছা, যাই হোক, সে হতেই পারে, অসুবিধা কিছু নেই। দিল্লি সাব, এবার ওয়েস্ট বেঙ্গল কি হবে দেখা যাক। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন। দিল্লিতে স্যার ওই কিছু নয়, এসব মানে কি হবে বলুন তো, 4টি জায়গার নাম চেঞ্জ করে দেবে, দিয়ে আমরা মাঝখান থেকে বাস খাবো। এইগুলো অত মনে রাখা যায়? সব নাম চেঞ্জ করে দেবে, দেখুন না, যেখানে যা নাম আছে সব চেঞ্জ করে দেবে। কি আর করবে বলো। আচ্ছা, যাই হোক, তো কে ডিস্ট্রয় করেছিল? সে মহান ব্যক্তির নাম তো মনে রাখতে হবে, তাই তো? বখতিয়ার খলজি। বাখতিয়ার খিলজি। তাহলে বলো, একজন যে মানে ডিস্ট্রয় করেছে তার নামে যদি একটা শহর হয় যার কারণে আমাদের দেশে এত খারাপ অবস্থা, বা যার কারণে, তো তার নাম পাল্টানোটা কি খুব খারাপ? না না, খারাপ বলছি না, আমি বলছি এবার লাইন দিয়ে বদলাবে, ওইগুলো এবার পড়তে হবে, অত মনে রাখা যায়? যেমন হ্যাঁ, উত্তরপ্রদেশে একটা টাইম শুরু করেছিল। এখন আরো আরো এবার চেঞ্জ হবে। এবার দেখো ব্যাপারটা কি হয়েছে জানো, মানে যেমন দেখবে ওড়িশার নাম চেঞ্জ করে ওডিশা। ঠিক আছে, এরকম প্রচুর এখন মাইসোরের নাম, মানে মাইসোরের মহিষী থেকে নামগুলো চেঞ্জ হচ্ছে। এগুলোর কারণ কি জানো? এগুলোর কারণ হচ্ছে ব্রিটিশরা যা উচ্চারণ করতো সেই নামগুলো আমাদের দিয়ে চলে গেছে। কিন্তু প্রত্যেকটা জায়গার নাম তাদের ল্যাঙ্গুয়েজে তো একটা হয়, তাদের ল্যাঙ্গুয়েজে একটা মিনিং থাকে, কিন্তু তাদের উচ্চারণের গাফিলতির জন্য তারা একটা বাজেভাবে নাম দিয়ে চলে গেছে। তো আজকে যখন তারা সরকার ক্ষমতায় এসেছে, সেই জায়গাগুলোর নাম পরিবর্তন করেছে। কথাটা কি বলছি বুঝতে পারছো তো?
প্রত্যেকটা কালচারের সঙ্গে যুক্ত, মানে তারা আমাদের উপরে রুল করে আমাদের সব জায়গায় এমন পাল্টে দিয়ে আমাদের মাথায় এমন ঢুকিয়ে দিয়ে চলে গেছে, আজকে যখন সেগুলোকে রিপেয়ার করতে হচ্ছে তখন আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, এই আর কি ব্যাপার। যাই হোক, সে আর কি করা যাবে, কিছু করার নেই। চেঞ্জ করলেও আমাদের পড়তে হবে, না চেঞ্জ করলেও আমাদের পড়তে হবে। আবার যদি পরে অন্য কেউ এসে আবার চেঞ্জ করে তখন আবার সেটা পড়তে হবে, এই আমাদের কষ্ট। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে হবে না স্যার, ওইখানে হবে। ওয়েস্ট বেঙ্গলে সব হবে, ও তো অপেক্ষা করোটা। শুধু যদি তোমার মানে সরকার পাল্টায় সব চেঞ্জ হবে। ওয়েস্ট বেঙ্গলে এসে কাকে এখন সিএম বানায় দেখো, তার উপরে এই হবে। না, ওইটাই বলছি, সরকার ওই দিল্লি হতে পারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হবে না, এ সব বাঙালিগুলো। কারো কি তোমার মানে মানে তোমার অবজেকশন মানবে? হলো তো হয়ে গেল। রাজ্যে তো কোনো জায়গার নাম পরিবর্তন করতে গেলে, সাপোজ আমি তোমাকে একটা কথা বলি, ঠিক আছে, যেমন এটা তোমাদের জানাটা দরকার। সাপোজ আজকে ওয়েস্ট বেঙ্গল আছে, পশ্চিমবঙ্গ আছে, তার নাম করে দিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ, নাম হবে না, তার জায়গায় একটা সাপোজ দেওয়া হলো টুনিল্যান্ড, এরকম নাম দিয়ে দেওয়া হলো। এবার এতে না, যদি এটা বলছি না স্যার, এটা তো সেন্ট্রালের হাতে, চেঞ্জ করে সেন্ট্রালের দিলে সাথে মেনে থাকে, নিতে একদম হবে। একদম একদম। এটা বলছি না, আমি হচ্ছে ভোটের কথা বলছি। ও, ওখানে হয়েছে, এখানে দেখবেন হবে না, এ চলবে এখন। বোঝা মুশকিল গো। যাই হোক, কারণ এই অভয়ার কাণ্ড এর পরে যতই ব্যাপারটা মনে হচ্ছে মিটে গেছে, এত সহজে জিনিসটা মিটেনি, অনেকটা ইম্প্যাক্ট পড়েছে, বুঝতে পারছো? মানে হয়তো বিচারের দিক থেকে হলো না, কিন্তু এই ঘটনাটা এতটাই ইম্প্যাক্টফুল হয়েছে, যেখানে তুমি দেখো না, ইস্ট বেঙ্গল মোহনবাগান যুক্ত হয়েছে, লেফট রাইট সবাই যুক্ত হয়েছে, সেখানে কি এতটা মানে মনে হয় যে হ্যাঁ বিচার ব্যবস্থার অনুযায়ী ব্যাপারটা গেল, কিন্তু সাধারণ মানুষ কি তোমার মনে হয় অন্যান্য ঘটনা ভুলে গেছে, কিন্তু অভয়ের ঘটনা কি ভুলেছে? এটা ভুলেনি। মানে এটা দেখো, জাস্টিস থেকে, কোর্ট থেকে যদি এরকম দিয়ে দেয়, মানুষের হাতে আর কিছু করার নেই, কিন্তু এটা অনেকটা ইম্প্যাক্টফুল ঘটনা। যাই হোক, কি হবে সময়ে দেখা যাক। বাট আমার তো মনে হয়, দেখো, দিল্লিতেও কি কেউ ভেবেছিল যে কেজরিওয়াল সরে যাবে? কেউ ভাবেনি, কিন্তু সরে গেল। ঠিক আছে, কারণ মানুষ কোন কোন রাত্রে কি ডিসিশন নিয়ে ভোট দেবে, সেটা মানুষের বোঝাটা খুব এর ব্যাপার। আচ্ছা, লেটস সি। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করে? মেগাস্টিনিস। মেগাস্তিনিস। মেগাস্টিনিস। কার রাজসভায় ছিল মেগাস্তিনিস? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। কার দূত? সেলুকাসের দূত। সেলুকাসের দূত। ঠিক আছে। এই ইন্ডিকা থেকে আমরা কোন জায়গা সম্পর্কে জানতে পারি? পাটলিপুত্র। পাটলিপুত্র। ঠিক আছে, পাটলিপুত্র। আচ্ছা, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে? রাজ্যপাল। আচ্ছা, তাহলে বিচারপতিদের নিয়োগ করে কে? হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে কে? ওটা রাজ্যপাল। আচ্ছা, কি মনে হচ্ছে, রাজ্যপাল? দেখো, মনে রাখবে, মুখ্যমন্ত্রী। মনে রাখবে রাষ্ট্রপতি। আরে মুখ্যমন্ত্রীর, দেখো তোমাদের আমি দুটো, ক্ষমতাগুলো নেই, জানি দেখো তো। তোমাদের দুটো কথা বলি। অ্যাপয়েন্টমেন্ট মানে নিয়োগ করার ক্ষমতা প্রাইম মিনিস্টারেরও নেই, চিফ মিনিস্টারেরও নেই, ভালো করে মনে রাখবে। পিএম সিএম কাউকে অ্যাপয়েন্ট করতে পারে না, কাউকেই অ্যাপয়েন্ট করতে পারে না, ভালো করে বোঝো। পিএম বা সিএম কেউ কাউকেই অ্যাপয়েন্ট করতে পারে না, তারা অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা অনলি প্রেসিডেন্টের হাতে আছে, অথবা গভর্নরের কাছে আছে। এটা মানে মাথায় রাখবে, ঠিক আছে? হয় প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতে পারে বা গভর্নর। পিএম সিএম অ্যাপয়েন্ট করতে পারে, কারণ প্রেসিডেন্ট পিএম কে অ্যাপয়েন্ট করে, গভর্নর সিএম কে অ্যাপয়েন্ট করে, এবং অন্যান্য যে মন্ত্রী রয়েছে, মিনিস্টার, মানে আমাদের যে কোনো মন্ত্রীকে, সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেয় প্রেসিডেন্ট। আর যে কোনো রাজ্যের মন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট দেয় গভর্নর। জাস্ট আমাদের যে বিচারপতি, যে জাজ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সব জায়গার বিচারপতিদের অ্যাপয়েন্ট করে রাষ্ট্রপতি। তাহলে রাজ্যপাল কি কোনো জাজকে অ্যাপয়েন্ট করে? না, করে। যেগুলো আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট হয় বা সাবঅর্ডিনেট কোর্ট হয়, তার একমাত্র বিচারপতিদের নিয়োগ করে রাজ্যপাল। মাথায় থাকবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এখানে অস্থায়ী বলে অন্য কেউ বা স্থায়ী বলে অন্য কেউ সেরকম নয়, সব জায়গায় একই, সব রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে। রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট অথরিটি রয়েছে, ওকে? অ্যাপয়েন্টমেন্ট অথরিটি পিএম সিএম কারো কিন্তু নেই, ওকে? আচ্ছা, নেক্সট, পাঞ্জাব কেসরি। লালা লাজপত রায়। লালা লাজপত রায়, এখানে আমাদের সুন্দর কোশ্চেন। লালা লাজপত রায়কে
বলা হয় পাঞ্জাব কেশরী। আচ্ছা, আমাদের যে অমৃতসরের স্বর্ণ মন্দির কে বানিয়েছিল? গোল্ডেন টেম্পল কে বানিয়েছিল? রামদাস না কি যেন গুরু রামদাস, ভেরি গুড। আচ্ছা, তখনই তার নাম কি হচ্ছে মানে গোল্ডেন টেম্পল ছিল? না। রামদাসের সময় তার নাম ছিল হরমন্দির সাহেব। হরমন্দির, হ্যাঁ। ঠিক আছে, মনে রাখ, আমি এখানে একটু বলে দিচ্ছি, হরমন্দির সাহেব। তাহলে গোল্ডেন টেম্পল নামটা কখন হলো? গোল্ডেন টেম্পল নামটা হলো যখন এই হরমন্দির সাহেবটাকে পুরো সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল, মানে পুরোটা গোল্ড দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল, তখন তার নাম হলো গোল্ডেন টেম্পল। আর সেটা কে করেছিল? মহারাজা রঞ্জিত সিং। মাথায় ঢুকলো? এটা মনে রাখবে, বুঝলে? তখন থেকে এর নামটা গোল্ডেন টেম্পল হয়েছে। আর স্যার বলুন, ওটা পুরোটাই সোনা? পুরোটাই সোনা মানে, পুরোটা সোনা মানে ভেতরটা না, বাইরে যেটা আছে সোনার কোট করা, বাইরেটা কোটিং দেখো। কোটিংটা সোনার করা হয়েছে। পুরোটা সোনা করলে বাবা ভেঙে দুদিনে নিয়ে চলে যাবে। যাই হোক, কিন্তু এটা জানো যে হ্যাঁ, আমাদের এরকম অনেক মন্দির আছে, সেই মন্দিরগুলো যে ভেতরের যে মানে এত কেজি সোনা আছে, সেটা চিন্তার বাইরে। গভর্নমেন্ট প্রচুর ওখান থেকে নিয়ে গেছে, মানে ব্রিটিশরা তো প্রচুর নিয়ে গেছে, গভর্নমেন্ট সেই জায়গায় এখনো চাইলেও হাত দিতে পারে না ট্রেজারির ওপরে। দেবত্ব সম্পত্তিতে কিছু করা যায় না, নাহলে ওদের ওই অত সোনা যদি মানে ভারতের কাছে থাকতো তাহলে কত আমাদের দেশ উন্নত হতে পারবে, তাহলে কত মানে হ্যাঁ, একদম ধনী হয়ে নিশ্চয়ই, যেত। খুব ভালো কথা। তাহলে মন্দির থেকে কত টাকা ট্যাক্স নেয় গভর্নমেন্ট জানো? মন্দির থেকে এই যে আমাদের যে হচ্ছে আমাদের হচ্ছে অন্ধ্রপ্রদেশে যে হচ্ছে যে চুল দিতে যায়, যে নামটা বললো না, আরে তিরুপতি। তিরুপতি, তিরুপতি থেকে কত টাকা গভর্নমেন্ট পার ডে ট্যাক্স নেয় জানো? অথচ কোনো মসজিদ বা চার্চ থেকে এক পয়সাও মানে ইয়ে নেয় না, ট্যাক্স নেয় না। এক এক দিনের কত টাকা করে ট্যাক্স নেয়, কোনো আইডিয়া আছে? এরকম কতগুলো মন্দির থেকে ট্যাক্স নেয় গভর্নমেন্টের? তারপরে আর কি চাই, কত চাই? তা সরকারের তাহলে ভারতের সব থেকে বড়লোক মন্দির তিরুপতি। না, তিরুপতি সবচেয়ে বড় লোক নয়, তিরুপতি পার ডে ইনকামের দিক থেকে বড় লোক, মানে ডিপোজিট। আর সব থেকে বড় মন্দির হচ্ছে কেরালায় অবস্থিত, তোমার নাম হচ্ছে আরে দাঁড়াও, ওই যে সেই সূর্য, পদ্মনাভজি, হ্যাঁ বলো, পদ্মনাভ। পদ্মনাভ যে টেম্পল যেটা রয়েছে, সে দেখবে সূর্যের রশ্মি চারটা পরপর পরপর ডট দিয়ে পড়ে, মারাত্মক টেম্পল। সেখানে এত দরজা আছে, খুলতেই দেওয়া হয় না। যাই হোক, সে কোর্টের এ থেকে খোলা হয়েছে, ব্যাপার আছে। যাই হোক, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? দোয়াব। দোয়াব অঞ্চল বলা হয়। ঠিক আছে, এরকম আমাদের গঙ্গা যমুনা দোয়াব, রায়চুর দোয়াব, গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব, ঠিক আছে, গোদাবরী দোয়াব, প্রচুর অঞ্চল রয়েছে। আমরা পরের দিন ভূগোল ক্লাসে এটা সম্পর্কে পড়বো, সমভূমির মধ্যে আমরা এই দোয়াব সম্পর্কে আমরা ভালো করে পড়বো। আচ্ছা, তাপ্তি ও নর্মদা নদীর মাঝে কি রয়েছে? বিন্ধ্য পর্বত। সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত, পাগল। সাতপুরা। বিন্ধ্য পর্বত কি করে হবে? বিন্ধ্য পর্বত ওখান দিয়ে গিয়েছে পাগল, বিন্ধ্য পর্বত তো অনেক নিচে। তাপ্তি আর হচ্ছে নর্মদা মহারাষ্ট্রের, মহারাষ্ট্র দিয়ে পড়েছে না, তো তার মাঝখানে মহারাষ্ট্রে কোনটা আছে? সাতপুরা আছে না, বিন্ধ্য তো এই দিকে বাবা। আচ্ছা, যাই হোক, আমরা পরের দিন আবার দেখবো এগুলো। নীল বিদ্রোহের প্রথম সূচনা, এই দিগম্বর দাস, ভুলে গেছে সব? নদিয়া। নদিয়া জেলায় হয়েছিল না প্রথম নীল বিদ্রোহ, ইন্ডিগো মুভমেন্ট শুরু হলো, তো ফাঁসি দেওয়া হলো, প্রথম শহীদ বলা হয় তাকে, ম্যাট্রিয়ট বলা হয় ব্রিটিশদের সময়ে, নীল বিদ্রোহ। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছিল? এডিসন। এডিসন। এডিসন আবিষ্কার করেছিল প্রথম বিদ্যুতিক বাতি। ভেরি গুড। ভারতের তোতা পাখি? মীর খসরু। আমির খসরু। ঠিক আছে, আমির খসরু ভীষণ ফেমাস, তাকে বলা হয় ভারতের তোতা পাখি। তুতি ই হিন্দ কার সময় ভারতে এসেছিল, কার সঙ্গে? সুলতান মাহমুদ, তাই না? মাহমুদের সঙ্গে এসেছিল তো আমির খসরু। হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, আমির খসরু। আচ্ছা।
ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন 97 1800 1889, 1889। বলে যাও, খুব ভালো, কোনো চাপ নেই। ক্ষুদিরাম বসু স্বাধীনতা সংগ্রামী, তাই তো? আচ্ছা, ভালো কথা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল হ্যাঁ ক্লাইভের সময়, পরের সময়। 1854 1857, 1857, মহাবিদ্রোহের সময়, মহাবিদ্রোহের আগে হয়েছিল না ক্যালকাটা ইউনিভার্সিটি। ডালহৌসি ইমপ্লিমেন্টেড করে দিয়ে গেছিল, ডালহৌসি যাওয়ার পরে তারপরে লর্ড ক্যানিং, তার সময় হলো না কলকাতা বিশ্ববিদ্যালয় 1857। বললে কাঁচকলা হয়ে গেছে সব। আচ্ছা, কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ভেরি গুড। আচ্ছা, ভারতে মনসবদারি প্রথা প্রচলন করেছিল কে? আকবর আকবর। আকবর দ্য গ্রেট, তিনি মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন। পরবর্তীকালে জাগিরদার, মনসবদার। মনসব কথার অর্থ কি? পদমর্যাদা, ঠিক আছে, মনসব। পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করে বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা, ঠিক আছে। পঞ্চতন্ত্র রচনা করেছিল বিষ্ণু শর্মা। ফেমাস। অবাক জলপান ছোটবেলা থেকে সুকুমার রায়, দ্য গ্রেট সুকুমার রায়, ফাদার অফ সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় না রি বলা হয়, যাই হোক, স্টাইলটা ভালো। স্কারভি, ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে আমাদের দাঁতের গোড়া এ হয়, দ্যাট ইজ কল্ড স্কারভি, ভিটামিন সি এর অভাবে। আচ্ছা, রেনেসাস কথার অর্থ কি? নবজাগরণ নবজাগরণ। আমাদের অপশন দেওয়া আছে, অসুবিধা নেই। রেনেসাস বা নবজাগরণ, পুনর্জাগরণ, দ্যাট ইজ কল্ড রেনেসাস। ইন্ডিয়ান রেনেসাস, ইউরোপের রেনেসাস। আচ্ছা, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম? ত্রিপিটক। কোন ভাষায় লেখা? প্রাকৃত প্রাকৃত না পালি? ঠিক করে বলো। পালি ভাষায় লেখা। কি কি ত্রিপিটকের ভাগগুলো? বিনয় সূত্র পিটক, বিনয় পিটক, আর অভিধম্ম পিটক। পিটক কথার অর্থ? পিটক মিন্স বাস্কেট বা ঝুড়ি, ঠিক আছে। পিটক মিন্স ঝুড়ি, পালি ভাষায় লেখা। বৃহৎ সংহিতা? বরাহমিহির। বরাহমিহির। কার দরবারে ছিল বরাহমিহির? একটু আগেই তো বললে চন্দ্রগুপ্তটা। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। চন্দ্রগুপ্ত টু বা বিক্রমাদিত্য, তার সময়ই ছিল একদম। বৃহৎ সংহিতা। চৈতন্য চরিতামৃত বইটির লেখক? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য চরিতামৃত, ঠিক আছে, ভেরি গুড। চৈতন্যদেব, চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, এটা পারবে? চীনে মুক্ত দ্বার নীতি ঘোষণা করা হয় কবে? এটা বাদ দাও, এরকম কোশ্চেন আসবে না। 1899 হবে, বাট করার দরকার নেই, নট নিডেড। অন্নদা মঙ্গল কাব্যটি রচনা করেন? বিভূতিভূষণ ভারতচন্দ্র রায় গুণাকর। অন্নদা মঙ্গল কাব্য ভীষণ ফেমাস। ভারতচন্দ্র রায় গুণাকর, ভেরি গুড। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি? জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন, ঠিক আছে। এবার আব্রাহাম লিঙ্কন প্রথম রাষ্ট্রপতি নয় কিন্তু, প্রথমে ওয়াশিংটন ছিল, ঠিক আছে। আব্রাহাম লিঙ্কনের সময়ে আমাদের ইয়ে হয়েছিল, কি বলে, গৃহযুদ্ধ, ঠিক আছে। প্রথম ওয়াশিংটন ছিল, এই জন্য ওয়াশিংটন ডিসি। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম? নীল লোহিত, ভেরি গুড। নীল লোহিত ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায়,
ফেমাস রাইটার। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ। তিনি অ্যাকচুয়ালি কোন ভাষার পাঠোদ্ধার করেছিলেন? তিনি দেবনাগরী না, আর খরচটি। খরচটি। ভেরি গুড, হ্যাঁ, খরচটি। খরচটি। তো তিনি বেসিক্যালি খরচটির পাঠোদ্ধার করেছিলেন। খরচটি ডিকোড করেছিলেন বলেই অশোকের শিলালিপি খরচটিতে ছিল বলে দ্যাট ওয়াজ ডিকোডেড, এই কারণে। ঠিক আছে, খরচটি ডিকোড তিনি করেছিলেন। আচ্ছা, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। জেনেভা। ভেরি গুড। কবে তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন? WTO কবে তৈরি হয়েছিল? 45 1945 কত বলো? 1945 WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 42 মনে হয়, মনে নেই। 42, 45, 42 মানে তাহলে মানে ন্যাটোর মানে আমাদের এর আগে মানে মানে কি বলে বলো, নামটা ভুলে গেলাম। আমাদের ওই যে জাতিসংঘের আগে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়ে গেছিল? নিশ্চয়ই না। আরে আগে কি হলো? জাতিসংঘ হলো, মানে ইউএনও। আর এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনেক পরে হয়েছে, 1995-তে হয়েছে, 1995। এ বাবা, ঠিক আছে, আমার জন্মের 1 বছর পরে। জন্মের 1 বছর পরে। একদম ঠিক। আর ভারত তারপরে এর সংস্থা নিয়েছিল। ঠিক আছে, 1995, 1995 মাথায় রাখো WTO। আচ্ছা, এটা এটা বারবার ইউএনও বললে, ইউএনও অনেক আগে। ইউএনওর আগে কি করে হবে? ইউএনও তো আগে, তারপরে তো এরকম মানে সিদ্ধান্ত নেওয়া হলো যে এরকম কিছু একটা হবে, তৈরি করা হবে। ইউএনওর আগে কখনো হয়? 42-43 হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তো ইউনাইটেড নেশন হলো। আচ্ছা, দুদু মিয়া কে ছিলেন? বিদ্রোহের নেতা। ফরাজি বিদ্রোহের নেতা। ফরাজি, দুদু মিয়া, নোয়া মিয়া, তাই তো? ফরাজি সাঁওতালের নেতা, সাঁওতাল বিদ্রোহের নেতা। বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। কেন, সিধু কানু কি করেছে? ও হ্যাঁ, হ্যাঁ, সিধু। এটাই তো সবচেয়ে ফেমাস, তাই তো? আর ডান্ডির নেতা আমাদের গান্ধীজি। আর কোল বিদ্রোহের নেতা কে? জুয়া ভগত কি যেন? বুদ্ধ ভগত, জোয়া ভগত, বুদ্ধ ভগত আর জুয়া সুই ভগত। মুন্ডা, তাই তো? আচ্ছা, ভেরি গুড। মুন্ডা মানে আবার কোল বিদ্রোহে, কিন্তু সে মুন্ডা বিদ্রোহ না। আচ্ছা, ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কাকে বলা হয়? বলবান ফাড়কে। বলবান ফাড়কে। বাসুদেব বলবান ফাদকে। কোথা থেকে ছিল ভদ্রলোক? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। অ্যাকচুয়ালি তার বিপ্লবটা সফল হয়নি, ঠিক আছে, কারণ মানে ভারতীয়রা হচ্ছে কি বলবো, বাইরের লোকেরা কি ধরাবে, নিজের বিশ্বাসঘাতকতাতেই ধরা পড়ে। ধরা পড়ে গেছিল, কিন্তু তিনি যে করেছিলেন এটাই একটা বড় ছিল, সেই কারণে তাকে ফাদার অফ মানে সশস্ত্র বিপ্লবের জনক হিসেবে কনসিডার করা হয়, বাসুদেব বলবান ফাদকে। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ? চম্পারণ। নাটালে। না, নাটাল ভারত, নাটালে অবস্থিত, ভারতে নাটাল। ও ভারতে ভুলে গেছি। তাহলে চম্পারণ। ঠিক আছে, ভারতে গান্ধীজির সত্যাগ্রহ চম্পারণ, আহমেদাবাদ, খেদা। সেটা কেক মনে রাখতে হবে, CAK, কেক। ঠিক আছে, তাহলে পরপর বাই সিকোয়েন্স মনে রাখতে পারো। নাটাল কংগ্রেস এস্টাবলিশ করেছিল সাউথ আফ্রিকাতে। ঠিক আছে, মহাত্মা গান্ধী। আচ্ছা, ভালো কথা, সুন্দর কথা। সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী? কার দুধ সবচেয়ে বেশি মিষ্টি? হাতি। হাতি। বাঘ। হাতি। হাতির দুধ খেতে হবে, তাই তো? হাতিকে ধরে নিয়ে আসতে হবে। আচ্ছা, ভালো কথা। নিশীথ সূর্যের দেশ? নরওয়ে। ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। আচ্ছা, ঔরঙ্গজেবকে পার্বত্য মুশিক বলেছেন কে? ঔরঙ্গজেব পার্বত্য মুশিক বলেছে কাকে? শিবাজিকে। ছত্রপতি শিবাজি মহারাজকে, কারণ তিনি তাকে কখনো ধরতে পারেনি, যখনই হতো পাহাড়ে গিয়ে লুকিয়ে যেত। আর নতুন সিনেমা বেরোচ্ছে ছাওয়া, দেখেছো? শুনেছো?
যদি পারো, হ্যাঁ পারলে দেখতে পারো। তোমার হচ্ছে ভিকি কৌশলের করেছে। ভিকি কৌশল মানে এখন যা অ্যাক্টিং করছে, যে বায়োপিক বানাচ্ছে, মার্ভেলাস। ছাওয়া বলতে ছত্রপতি সম্ভাজি মহারাজের কথা বলছে, ঠিক আছে? শিবাজি যত না গ্রেট, তার থেকেও আরো বড় গ্রেট ছিল সম্ভাজি মহারাজ। এবার সম্ভাজির নাম খুব বেশি আমরা পড়িনি বা পড়ানো হয় না, তার কারণ ঔরঙ্গজেবের মানে মোগল এম্পায়ার যদি কেউ ডিস্ট্রয় করে থাকে, তাহলে সে হচ্ছে সম্ভাজি মহারাজ, যিনি অ্যাকচুয়ালি মোগল এম্পায়ারটা ডিস্ট্রয় করেছিলেন। কিন্তু তার নাম ইতিহাসে বলা হয় না কেন? কারণ মোগল এম্পায়ারের এগেনস্টে যে করেছে তাকে তো বলা হবে না, এটাই কথা। হিস্ট্রিতে সে আমাদের বলবে না। যেমন আহোম ডাইনেস্টি পড়ানো হয় না কেন? কারণ অহোমকে কখনো মোগল পরাজিত করতে পারেনি, সেটা তো সেই জন্য বলা যাবে না। এই হচ্ছে ব্যাপার আমাদের। যাই হোক, যদি সম্ভব হয় দেখবে, সিনেমাটা ভীষণ ভালো হচ্ছে, কারণ অ্যাক্টিংও বিশাল, খুব স্ট্যান্ডার্ড অ্যাক্টিং করেছে। ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় ক্যানিং। লর্ড ক্যানিং। কোন অ্যাক্টের মাধ্যমে? আরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তো, ভারত শাসন আইন। একটা সালটা তো মনে নেই। আরে মনে নেই কেন? মহাবিদ্রোহের পরেই তো হলো ভাইসরয়। 1858। তাহলে 58। তাহলে মহাবিদ্রোহের পরেই তো কি হলো? ভাইসরয় হলো। এর আগে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে গভর্নর মানে গভর্নর জেনারেল থাকতো। প্রথমে গভর্নর হতো, তারপরে গভর্নর জেনারেল, সবাইকে উড়িয়ে দিয়ে ভাইসরয় এলো না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত শাসন আইন 1858। কারণ এর আগে ভাইসরয়কে অ্যাপয়েন্ট করতো ব্রিটিশ পার্লামেন্ট থেকে অ্যাপয়েন্ট হতো, মানে ব্রিটিশ পার্লামেন্ট অ্যাপয়েন্ট করতো। কিন্তু এর আগে যে জেনারেল মানে গভর্নর ছিল, তারপরে গভর্নর জেনারেল ছিল, এদেরকে সব অ্যাপয়েন্ট করতো কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাপয়েন্ট করতো, তাই না? এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাপয়েন্ট করতো গভর্নর, গভর্নর জেনারেল, তোমাদের এদেরকে। কিন্তু ভাইসরয় থেকে অ্যাপয়েন্ট কে করলো? ব্রিটিশ পার্লামেন্ট না? মাথায় ঢুকলো না ঢুকলো নি? হুম। হ্যাঁ স্যার। মনে রাখতে হবে। আর প্রথম ছিল ক্যানিং, আর শেষ ব্রিটিশ ভাইসরয় বেন্টি। লাস্ট ব্রিটিশ ভাইসরয় বেন্টিক। হ্যাঁ, ভাইসরয় বলছি। মাউন্ট ব্যাটেন আছে না? মাউন্টব্যাটেন। তাহলে হ্যাঁ স্যার, ব্যাটেন। সব ভুলে কাঁচকলা হয়ে গেছে গো। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি। উইলিয়াম জোন্স। উইলিয়াম উইলিয়াম জোন্স। জোন্স। এশিয়াটিক সোসাইটির ফাউন্ডার স্যার উইলিয়াম জোন্স। আচ্ছা, সামনের সপ্তাহে আমি একটু কনস্টিটিউশনের যে পুরো অ্যাক্ট গুলো যে ছিল, সেগুলো আমি আরেকবার রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে? রেগুলেটিং অ্যাক্ট থেকে এগুলো সব একবার রিভাইজ করে দেবো পুরোটা। পুনা চুক্তি সংগঠিত হয়, পুনা প্যাক্ট 1930। 1930 নয়, 32-এ গান্ধীজি আর আম্বেদকারের মধ্যে পুনা প্যাক্ট সাইন হলো না, যার বেদা জেলে। আর গান্ধী বলে হচ্ছে আমি খাবো না, আম্বেদকর বললো বাবু খাও নাহলে মরে যাবে। গান্ধী বলে ঠিক আছে, সে ভিতরে ভিতরে ঠিক খেয়ে নিত, ঠিক আছে? সবচেয়ে ডেঞ্জার লোক গান্ধী আরবিন্দ। ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, যাই হোক, নাটকটা ভালো করতো। যাই হোক, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে? দক্ষিণ আফ্রিকায় গেছিল প্রথম সত্যাগ্রহ করতে, ব্যাস সফল হয়েছে। ওই যে ওইখানে থাকতে পারতো, এইখানে কেন এলো কে জানে। হ্যাঁ, ইন্ডিয়া, সবাই কেন ইন্ডিয়া আছে? ইন্ডিয়া পপুলেশনটা বেশি না? এই যে দেখো, একটা বড় একটা ব্যাপার দেখো, সাউথ আফ্রিকায় সত্যাগ্রহ সফল ছিল, ভালো কথা। সেটাকে এনে গান্ধী যখন ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করলো, সেটা কেস খেয়ে গেল গান্ধীজি, তাই তো? সব মানে সফল হলো না, কেস খেয়ে গেছে। সেরকম দেখো, রিসেন্ট একটা কেস হয়েছে, দেখেছো? রণবীর এলাহাবাদিয়ার উপরে, দেখেছো কন্ট্রোভার্সিটা কি হয়েছে? জানো ব্যাপার কি হয়েছে? দেখোনি? না স্যার। দেখোনি কেসটা কি ব্যাপার হয়েছে? না স্যার। আচ্ছা, কিছু নয়, আমি জাস্ট, তোমরা যদি একটু সময় করে ক্লাসের পরে গুগলে একটু সার্চ করবে রণবীর এলাহাবাদিয়া কন্ট্রোভার্সি বলে, হ্যাঁ, পুরো পেয়ে যাবে একটা জিনিস খুব সুন্দর, মানে প্রপার দেখবে কি আছে ব্যাপারটা। আমি এই মুহূর্তে ক্লাসে বলা সম্ভব না, কারণ অনেক ব্যাপার আছে, প্লাস মানে কন্টেন্টটা অনেকটা মানে আর কি। যাই হোক, সেটা বলা যাবে না, সে দরকার হলে পরে হচ্ছে আমি কোনো না কোনো সময় বলে দেবো। দেখবে জিনিসটা, সে আমেরিকা একটা জিনিস চলে, সেটাকে ইন্ডিয়ায় করলো সে। সেই জন্য মানে একজন ইউটিউবার যার সাবস্ক্রাইবার 1.04 কোটি, ঠিক আছে? 1.04 কোটি সাবস্ক্রাইবার, তার হচ্ছে মানে
মোদিকে হচ্ছে তার মানে মোদির কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়েছে। তারপরে ভারতের সবচেয়ে বড় বড় পাওয়ারফুল লোক জয়শঙ্করের মতো মন্ত্রী তার পডকাস্টে গিয়েছে, মানে মানে বিশাল বড়, ঠিক আছে, বিশাল নাম তার। সে এমন একটা কমেন্ট করলো, মানে এমন একটা কথা, একটা সে একটা কমেন্ট করেছে, তার জন্য গভর্নমেন্ট মানে মহারাষ্ট্র সরকার, আসাম সরকার তার উপরে এফআইআর করেছে, তার পুরো কাজ বন্ধ এবং অ্যারেস্ট করে ফেলে শুধুমাত্র একটা কমেন্টের জন্য। স্যার কথাটা তো ঠিক বলেনি না, ওরকম কেন বলবে? অবভিয়াসলি আমি তো সেটাই বলছি, মানে এটাই আমি হ্যাঁ, ও বলতে তো বুঝতে চাইছি, পারা গেল। সে কথাটা ভুল বলেনি, কিন্তু সে কথাটা নিজেও বলেনি, সে কথাটা আমেরিকান একটা পডকাস্ট চ্যানেল থেকে সে কথাটা তুলে এনে বলেছে, সেটা নিজের কথাও নয়। সে ভেবেছে যেটা আমেরিকায় চলে সেটা ইন্ডিয়াতেও চলতে পারে, কিন্তু ইন্ডিয়াতে যে এত বড় হয়ে যাবে কেসটা, সেটা সে বুঝতে পারেনি। এটা হচ্ছে ব্যাপার। সেটা সে যদি নিজে থেকেও বলতো আলাদা কথা ছিল, সে সবসময় কি করছে, আমেরিকান জিনিস এনে এখানে বলছে। ঠিক আছে, কি ব্যাপারটা যারা জানো ঠিক আছে, আর যদি না জানো একটু দেখে নেবে, ইউটিউব বা এতে পেয়ে যাবে সুন্দর। বেশি ডিটেলস আর বলছি না, দেখে নেবে। আচ্ছা, দর্শন শাস্ত্রের জনক কাকে বলা হয়? আরে ফিলোজফ, সক্রেটিস। প্রথম দার্শনিক বলা হয় সক্রেটিসকে, তাই না? সক্রেটিসের কাছ থেকেই সবাই দর্শন শিখেছে, অ্যারিস্টটল বলো, বিবেকানন্দ। অ্যারিস্টটল সক্রেটিসেরই মানে সক্রেটিসের শিষ্য অ্যারিস্টটল, তারপর বিবেকানন্দ তো আছেই। গীত গোবিন্দের রাইটার জয়দেব। জয়দেব। ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম স্যার, তাকে আমরা ভারতের মিসাইল ম্যান বলি, কারণ তিনি আমাদের ভারতের যত কিছু মিসাইল প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছু তার আন্ডারে তিনি করেছিলেন। গোলাপি শহর, পিঙ্ক সিটি? জয়পুর। জয়পুর। জয়পুরকে আমরা পিঙ্ক সিটি বলি। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। ভেরি গুড, খুব কঠিন ব্যাপার না, এগুলো সহজ প্রশ্ন। আচ্ছা, ফাউন্টেন পেন? ওয়াটারম্যান। ওয়াটারম্যান। ল্যারি পেজ কি আবিষ্কার করেছিল? ল্যারি পেজ? ভুলে গেছিলাম। এই যে এখন যেটা দেখছো, হ্যাঁ, গুগল। গুগল, ঠিক আছে। আচ্ছা, মাস্টার দা? সূর্য সেন। সূর্য সেন, লক্ষণ সেন, বল্লাল সেন। অপশন গুলো খুব ভালো। আচ্ছা, যাই হোক, পরিব্রাজক রচয়িতা? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, ফেমাস ফর দ্য রাইটিং অফ পরিব্রাজক। শ্রী চৈতন্যদেব প্রবর্তিত ধর্মের নাম? বৈষ্ণব। বৈষ্ণব ধর্ম, ঠিক আছে, বৈষ্ণব। আচ্ছা, এখন দেখবে একটা জিনিস আমি খুব দেখছি, ঠিক আছে, এতদিন জিনিসটা আসেনি বা এতদিন ব্যাপারটা হয়নি। এখন দেখবে হঠাৎ করে তোমরা যদি ইউটিউব দেখো, দেখবে যে কৃষ্ণ বড় না বিষ্ণু বড়, ব্যাপারগুলো দেখবে হচ্ছে, দেখেছো? এতদিন কিন্তু ছিল না, এখন আবার জিনিসটা শুরু করেছে। খেয়াল করেছো কেউ, দেখেছো? না। খেয়াল করেনি, যাই হোক, কন্টেন্ট দেখো না তো। আচ্ছা, উইংস অফ ফায়ার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম স্যার। ওকে। টেকচাঁদ ছদ্মনাম? পেয়ারি চাঁদ মিত্র। টেকচাঁদ আমাদের পেয়ারি চাঁদ মিত্র, টেকচাঁদ। হুতুম পেখা নকশা? হুতুম পেঁচা নকশা রাইটার কি? হুতুম পেঁচার নকশা কালী প্রসন্ন সিংহ, তাই না? আচ্ছা, পৃথিবীর ছাদ? পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। আচ্ছা, ভারতের ক্ষুদ্রতম রাজ্য? গোয়া। গোয়া। আর লোকের দিক থেকে দেখতে গেলে? অরুণাচল। সবচেয়ে কম লোক কোথায় আছে? সিকিম। সবচেয়ে কম লোক সিকিম। সিকিমে আছে। সিকিমে সবচেয়ে কম লোক। আচ্ছা, ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক? আশাপূর্ণা দেবী। ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা? বাচেন্দ্রী পাল। বচেন্দ্রী পাল, প্রথম এভারেস্ট জয়ী মহিলা বচেন্দ্রী পাল। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশ চন্দ্র ব্যানার্জি না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? না, মানে হওয়া উচিত ছিল তার, কিন্তু হয়ে গেছে, তাই তো। যাই হোক, প্রথম মুসলিম রাষ্ট্রপতি? জাকির হোসেন। সর্দার জাকির হোসেন।
মারা গেল 2 বছর পরে। ঠিক আছে, ভালো কথা। ফতেমা বিবি তো হয়ইনি, আর বাকিরা কেউ হয়ইনি রাষ্ট্রপতি। আচ্ছা, যাই হোক। ফুটবলের রাজা পেলে কোন দেশের নাগরিক? ব্রাজিল। ব্রাজিল। ভেরি গুড। আর মারাদোনা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। বীরবল কার ছদ্মনাম? সমরেশ বসু। তাহলে প্রমোদ চৌধুরী। প্রমথ চৌধুরী। বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। ভুলে গেছো? অশোকের যুদ্ধ নীতির পরিবর্তে শান্তি নীতি। কলিঙ্গ যুদ্ধ। বাংলা ভাগের পর, তাই তো? কোশ্চেনটা ভালো, অপশনটা বেশ ভালো, বাংলা ভাগের পর। আচ্ছা, মিশরের প্রধান অর্থকরী ফসল? বাবা, মিশর? কফি। কার্পাস। কার্পাস। সাঁওতাল বিদ্রোহ সাল তো আমরা জানি 1855। 1855। আচ্ছা, ছন্দের জাদুকর? সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত। ভেরি গুড। আর মরু উদ্ভিদের? জেরোফাইট। এটা আমরা আগের দিনই করলাম, জেরোফাইট। আচ্ছা, বলো এটা। আনন্দমঠ। আনন্দমঠ। বন্দে মাতারাম আমাদের ন্যাশনাল সং হচ্ছে আনন্দমঠ উপন্যাস থেকে। ভেরি গুড। সূর্য সেন। মাস্টার সূর্য সেন। আচ্ছা, বলো। শ্রীলতা ওয়েদ্দেদার। না, কল্পনা কল্পনা দত্ত। দত্ত। বাংলার অগ্নিকন্যা বলা হয় কল্পনা দত্তকে। এটা জেনে, এটা হচ্ছে ভুল হলো। আচ্ছা, দেখি তো, এটা বলো দেখি। পুনে। পুনে। ভেরি গুড। কে ছিল বলো তো ফাউন্ডার? লালা হরদয়াল। হুম, না না, উনি একটা ছিলেন। কি লিখলাম? সাবিত্রীবাই ফুলে। জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে, হ্যাঁ, জ্যোতিবা ফুলের ওয়াইফ ছিল, হ্যাঁ, মনে পড়েছে? সাহায্য নিয়ে করেছিল। হ্যাঁ, সাবিত্রীবাই ফুলে করেছিল, জ্যোতিবা ফুলের ওয়াইফ, দুজনেই সমাজ সংস্কারক ছিলেন। বলো। কলহন। কি জানা যায়? কাশ্মীর। কাশ্মীর। ঠিক আছে, কি হবে? খান আব্দুল গফফর খান। হরি সিং হরি হবে। সিং। হ্যাঁ হ্যাঁ স্যার। কি হলো, হরি সিং তো, তার কাছ থেকেই তো ভারত সাইন করে নিল কাশ্মীর। সার্ক, সাউথ এশিয়ান সার্ক। 87। 85 এ সার্ক গঠিত হয়েছিল। সার্কের হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডু। কাঠমান্ডু। নেপালের কাঠমান্ডু। সার্ক। বলো। আর্য সমাজ রাজা রামমোহন। আর্য সমাজ কি বললে? রাজা রামমোহন রায়? দয়ানন্দ সরস্বতী। না না, ওটা ব্রাহ্মণ। দয়ানন্দ সরস্বতী। তাহলে ঠিক আছে। ভাস্কো দা গামা। ভাস্কো ডা গামা। জায়গাটার মানে রাস্তাটার নাম কি ছিল? ঠিক আছে। বউ ঠাকুরুনির হাট। রবীন্দ্রনাথ টেগোর। ডিভাইন কমিটি, ফেমাস। দান্তে। দান্তের। ভেরি গুড, খুব ফেমাস। আর মনে রাখতে, ডিভাইন কমিটি দান্তের লেখা বই। সুভাষচন্দ্রকে দেশ নায়ক? রবীন্দ্রনাথ টেগোর। রবিদার মৃত্যু? 42 না 41? 41। এই রে, রবীন্দ্রনাথের মৃত্যু ভুলে গেছো, ঠিক করেছো। বিশ্বকবি? ওই যে ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
একটু আগেই হলো ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। কারণ কি আগেই বলে দিয়েছি। চিল্কা হ্রদ উড়িষ্যা। উড়িষ্যা। ট্রেনে যদি যাও দেখতে পাবে চিল্কার পাশ দিয়ে ট্রেন যায়, সাউথ ইন্ডিয়ায় যারা যাবে। হায়দ্রাবাদ গেলেও মনে হয় দেখতে পাও না, হায়দ্রাবাদ যাওয়ার সময়। হায়দ্রাবাদ তো এদিক দিয়ে যেতে হয়, চিল্কার উপর দিয়ে ওদিক দিয়ে তারপরে যায়। চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কতক্ষণ সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। হ্যাঁ 20 সেকেন্ড। 10 সেকেন্ড এই 10 না 20 20 সেকেন্ড। সেকেন্ড। তোমার 10 সেকেন্ড আগে তোমার কাছে সূর্য পৌঁছায়, তুমি একটু উপরে থাকো। আচ্ছা, পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? লাস্টের প্রথমেরটা। আচ্ছা, ভালো কথা। গ্যাস তো। কার গ্র্যাভিটি সবচেয়ে বেশি? অবভিয়াসলি বৃহস্পতি, ঠিক আছে। সেই জন্য মানে আমাদের যত অ্যাস্ট্রয়েড বাইরে থেকে আসে সবকে বৃহস্পতি নিজের মধ্যে নিয়ে নেয়। ওই জন্য পৃথিবী আমাদের আছে, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে বৃহস্পতির জন্য, ঠিক আছে। যদি বৃহস্পতি না থাকতো সোলার সিস্টেমে আমাদের আর্থের তো কোনো এক্সিস্টেন্সই থাকতো না। সবসময় উপর থেকে অ্যাস্ট্রয়েড এসে দুমাদ্দুম পড়তো। বৃহস্পতি সবাইকে খেয়ে নেয়, ওই জন্য দেবগুরু বৃহস্পতি বলা হয়। বৃহস্পতির ইম্প্যাক্ট পৃথিবীর উপরে সবচেয়ে বেশি, মানে সব গ্রহের উপরেই তার ইম্প্যাক্ট আছে। শনির কতগুলো বলয়? 7টি। 7টি আছে, কিন্তু অ্যাকচুয়ালি শনির বহু বলয় আছে, ঠিক আছে, কিন্তু বলা হয় 7টি প্রমিনেন্ট বলয় রয়েছে।